হুদাই চল। তারপর সবাই মিলে অনেকটা সময় নিয়ে ঘোরাঘুরি করতে লাগলাম। আগে তো প্রায় প্রতিটা রাত জেগে বন্ধুরা মিলে আড্ডা দিতাম, বাট বনবাসে যাওয়ার পর থেকে আর এসব আড্ডা দেওয়া হয়নি। যদিও রাতে বের হয়েছি, তবে শুধুমাত্র জান্নাতের সাথে কথা বলার জন্য। হঠাৎ করে জান্নাতের কথা মনে হতেই বন্ধুদের বিদায় দিয়ে বাসার দিকে রওনা দিলাম। একটা সময় ছিল যখন কত পাগল ছিলাম, জান্নাতকে সবসময় খুশি রাখতে চেয়েছি, বাট মাঝখানে সব উল্টাপাল্টা হয়ে যায়। হয়তো ভুলটা আমারই ছিল। অতীত সবার মতো প্রথম দিনেই জান্নাতের সাথে আমার পরিচয় হয়নি। নিজেকে গুছিয়ে নেওয়ার সাথে সাথে নতুন একটা পরিবেশের সাথে নিজেকে খাপ খাইয়ে নেওয়ার জন্য 1 মাস অতিবাহিত হয়। তখন আমি জান্নাতকে চিনতাম না। কিছুদিন পর আসে সেই দিন, যেদিন আমি জান্নাতকে ভালোভাবে লক্ষ্য করি। ক্যাম্পাসে বসে কথা বলছিলাম, তখনই একটা নীল কালারের ড্রেস পরে অপরূপ মেয়ের আগমন হয়। হ্যাঁ, সেটা অন্য কেউ না, জান্নাত ছিল। প্রথম দেখাতেই ওর মায়াবদ্ধ চেহারা এবং হাসি দেখেই প্রেমে পড়ে যায়। যেমন হাসি তেমনি গালে টোল পড়ে। বন্ধুদের থেকে উঠে জান্নাতের দিকে এগিয়ে যেতেই একটা ছেলে ওর সামনে হাঁটু গেড়ে প্রপোজ করে। প্রেম হওয়ার আগেই দেবদাসের মতো করুণ কাহিনী হয়ে পড়ে। ঘরে বন্ধুদের কাছে আসতেই থাপ্পড়ের শব্দ পেয়ে পেছনে তাকিয়ে দেখলাম প্রপোজ করা ছেলেটা মাটিতে পড়ে আছে। তখনই বুঝে গেছিলাম এই মেয়েকে বসে আনা কতটা কঠিন কাজ হবে। আড়ালে থেকে জান্নাতের সব খবর নিতাম, তবে সামনে থেকে কখনো কথা বলার সাহস পাইনি। অনেকবার চেষ্টা করেছি, বাট ওর মুখটা দেখলে সব গুলিয়ে ফেলি। অনেকটা দিন চলে যায় ওর পিছে ঘুরে ঘুরে। জান্নাত এবং ওর কয়েকটা ফ্রেন্ড হেঁটে কলেজ শেষ করে হোস্টেলে যাচ্ছিল, আর আমি অসহায় একটা ছেলে ফলো করছিলাম। ওই এদিকে আসো। আমি? তুমি ছাড়া কে আছে? হ্যাঁ বলো। কি সমস্যা? কই, কি সমস্যা হবে? ফলো করছো কেন? তোমাকে কখন ফলো করলাম? তাহলে আমাদের পেছনে আসার কারণ কি শুনি? কারণ এই মেয়েটা। আমি মানে? এত কিউট একটা মেয়েকে ফলো করাটাই স্বাভাবিক। নাম কি? নিলয়। আর তোমার? নাম জানো না, ঢং করো। সত্যি জানি না, তখন জানতাম না। আর কখনো আমার পিছনে যেন না দেখি। সামনে থেকে দেখলে কি কোনো সমস্যা হবে? ভালোই কথা বলতে জানো দেখি। সবার সামনে না, বাট কেন জানি না আজ নিজেকে রোমান্টিক লাগছে, তাই কথাগুলো বলতে পারছি। আল্লাহ হাফিজ। প্রেম করার জন্য কোনো কন্টাক্ট নাম্বার পাবো কি? প্রেম করার জন্য দিব না। তাহলে কি বললে দিতে? বন্ধুত্ব করতে চাইলে। হাই, আমি নিলয়, তোমার সাথে বন্ধুত্ব করতে চাই। মিলে ভালো লাগলো। তোমার নাম্বার? বন্ধুত্ব করলে কি নাম্বার দেওয়া লাগবে নাকি? আসলে সেটা না, বাট আছে না ক্লাসের বিষয়, যদি কোথাও সমস্যা হয় তাহলে জিজ্ঞেস করে নিতে পারতাম একটু। শেয়ানা মাল আসো বটে। না হলে কি কথা বলতে আসতাম? 017 নাম্বার। এই ঋণ কখনো শোধ করতে পারবো না। মজা নাও। একটু। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ। সেদিনের পর থেকে জান্নাতের সাথে নিয়মিত কথা বলতে থাকি। ভালোবাসি ভালোবাসি বললেও কখনো সামনে বসে প্রপোজ করতে পারিনি। অপেক্ষায় ছিলাম জান্নাতের চোখের দিকে, কবে আমাকে কথাটা বলতে দিবে। আর সেই দিনটাও চলে আসে। পকেটে করে একটা রিং নিয়ে জান্নাতের কাছে গেলাম। হাই। কিছু বলবে? আলাদাভাবে। কোথায় যেতে হবে? লেকের পাড়ে যাই। কি এমন কথা যার জন্য আমাকে লেকের পাড়ে যেতে হবে? গেলেই তো জানতে পারবে। যদি আমাকে কিডন্যাপ করো? আমার মতো ইনোসেন্ট ছেলে দেখে কি মনে হয় আমি কিডন্যাপার? করতেও তো পারো। আরে চলো তো। কলেজ থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে লেকের পাড়ে যেতে বললাম। এখন যদি আমি তোমাকে কিডন্যাপ করে খারাপ কিছু করি? তাই বুঝি। তো এই রিকশায় আমার সাথে কি করবা? সেটা তো সময় বলে দিবে। যে কথাটা বলার জন্য যাচ্ছি সেটা আগে শেষ করে নেই। দুজন কথা বলতে বলতে লেকের পাড়ে চলে আসি। মামাকে ভাড়া দিয়ে সামনের দিকে গিয়ে একটা বেঞ্চের উপর জান্নাতকে বসতে বলি। এখানে বসো। কেন? তোমাকে কিডন্যাপ করেছি, এখন তোমার বাসায় কল দিয়ে মুক্তিপণ নিতে হবে না? মজা ভালোই করতে পারো। এখন চোখ বন্ধ করো তো। কেন? করো তারপর। দেখো আমি কোনো প্রেমিক না, বাট কারো ভবিষ্যৎ বাবা, তাই বলছি
তুমি কি হবে আমার সন্তানের আম্মু? কথা দিচ্ছি, কখনো কষ্ট দিব না। কখনো দিবে না তো? না। যদি দাও তাহলে? তোমার যেটা ইচ্ছা সেটা করবে। ঠিক আছে, তাহলে রিং পরিয়ে দাও। রিং পরিয়ে দিয়ে কিছু সময় গল্প করার পর আশেপাশে ঘুরতে লাগলাম। এখন বর্তমানে আসা যাক। বাসার কলিং বেল বাজাতেই আম্মু দরজা খুলে দিল। তুই বাইরে যাবি, যা, ওর ফোন নিয়ে যাওয়ার কি আছে? এমনি তোমার কাছে রেখে দাও, তোমার পাগল ছেলে ফোন চাইলে দিও। এখানে আবার আমাকে জড়ানোর কি দরকার আছে? নিবা নাকি? দে। আম্মুকে ফোন দিয়ে রুমে এসে ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। এইভাবেই কয়েকটা দিন চলে গেল। বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, ঘোরাঘুরি করা সবই যেন ফিরে পেয়েছি। কলেজের মাঠে বসে সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম, তখন সাইফ আসলো। দেখে মনে হচ্ছে একদম মন ভালো নেই। কিরে, তোর কি হলো? সারা বিয়েটা খেতে পারলাম না। কার বিয়ে? অরিতা আপুর। অরিতা মানে? আমার আপু। তোর বোনের নাম তো সাবিলা। আমার খালাতো বোন। ডক্টর তোর বোন? বিয়ে ভেঙে গেছে? হ্যাঁ, তুই জানলি কি করে? আরে বেটা, আমরাই তো তোর বোনের বিয়ে ভেঙে দিয়েছি, তবে ক্রেডিটটা তোরই। ক্রেডিট মানে? তুই যে বললি না ছেলেকে কি কি বললে বিয়ে ভেঙে যাবে, আমরা ঠিক সেগুলোই বলছি। আমি আমার বোনের সাথে এমন করতে পারলাম? শালা একটা পুলিশ দুলাভাই পেয়েছিস, এটাই অনেক। থাক তোর দুলাভাই, আমি আজকেই সবকিছু বলে দেব। যা, এদিকে আমি আমার বোনের থেকে ফোনটা নিয়ে নেব। খুব বেশি দরকার হলে আব্বু আম্মুকে বলে দেব, ব্যাস এটুকুই। তো তো তুই জানলে কি করে? তুই আমার বন্ধু আর আপি আমার বোন। শালা তোদের খোঁজ না নিয়ে কাদের খোঁজ নেব শুনি? মানে বুঝলাম না, সাইফ আর তোর বোনের মধ্যে কি? দুজন দুজনকে ভালোবাসে। দুজন না, শুধু আমি। কেন, আফিয়া তোকে লাভ করে না? না, শুধুমাত্র কথা বলে। কখনো বলেছিস? অনেকবার, প্রতিবারই না করেছে। আহা, বছর কত দুঃখ। ভাই, তুই চাইলে কিন্তু হবে। শালা যেটা করবি কর, আমি আমার বোনকে এসব বলতে পারবো না, বাট অন্যদিকে গেলে তোর খবর আছে। এত চিন্তা করে লাভ নাই, আবরাপ না থাকলেও আমারও তো আছি। ধন্যবাদ ভাই। তোকে বলিনি হেল্প করব, তুই আমাদের হেল্প করলে আমরা তোকে হেল্প করব। কি করতে হবে? তোর বাসার সাথে তোর খালার বাসার ভাইয়ার নামে খুব বেশি সুনাম করতে হবে। বলবো আমাদের সবসময় জেলে নিয়ে পিটানি দেয়। আরে ভাই, কখনো আদর করলে তো সুনাম করবে। তোকে কল দিয়ে আমি সব বলে দিব। ঠিক আছে। সবাই মিলে আরো কিছু সময় কথা বলার পর বাসায় চলে আসলাম। আগামীকাল আম্মু আব্বুর সাথে আমাকেও নাকি অরিতা ভাবির বাসায় যেতে হবে। যদিও আমার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু আম্মু আব্বুর কথা মতো যেতে হবে। পরের দিন আব্বু আম্মুকে সাথে করে গাড়িতে উঠে ড্রাইভ করতে লাগলাম। ভাবিদের বাসা বেশি দূরে না, নওগাঁ মহাদেবপুর যেতে 2 ঘন্টা সময় লাগলো। ভাবিদের বাসায় আসতে দেখলাম সাইফ আগে চলে আসছে। তুই আসলি কখন? আপুর সাথে কাল রাতে আসছি। ও, ভিতরে আয়। সাইফের সাথে ভিতরে আসার পর আমাদের বসতে বলল। আব্বু আম্মু ওনাদের সাথে কথা বলছে, আর এদিকে আমি আর সাইফ কথা বলছি। ভাবি কোথায় রে? রুমে আছে, চল। দুজন মিলে রুমে আসলাম। কেমন দিলাম ভাবি জান? কুত্তা, তুই এখানে? সকিনা, তুমি এখানে? তুই আমার বাসায় কি করছিস? জান্নাত, তুই নিলয়কে চিনিস? কি রে, কথা বলছিস না কেন? না তো, আমি তো সাইফকে বলছি। তুই এখানে কি করিস? তাহলে নিলয় সকিনা বললি কেন? তুই তো একদিন তোর খালাতো বোনকে বলছিলি সকিনা। কবে? আরে ভুলে গেলি? সেদিন ফোনে কথা বলছিলি আর আমরা তোর পাশে দাঁড়িয়েছিলাম। আমার ঠিক মনে পড়ছে না। মনে পড়ার আর কিছু বলার আগেই বাইরে থেকে ভাবিকে ডাকলো। সাইফ, তুইও যা। আমি কেন? কাল ফোনে যেগুলো বলতে বলছি সেগুলো বলবি। তুই সাথে চল। শালা, আমি ওখানে গেলে উল্টা হয়ে যাবে। কেন? তুই যাবি নাকি আফিয়াকে এখনই কল দিয়ে বলবো? আরে যাচ্ছি তো। তাড়াতাড়ি যা। রুম থেকে ভাবির সাথে সাইফ নিজেও বের হয়ে গেল। শালার লুচু, তুই এখানে কেন আসছিস? বিয়ের প্রস্তাব দিতে। তোরে তো জীবনেও আমি বিয়া করব না। আমার বয়ে গেছে তোরে বিয়ে করার। আমি তো তোর বোনের সাথে বিয়ের প্রস্তাব নিয়ে এখানে আসছি। ছি, শেষ অব্দি আমার বোনের সাথে? লজ্জা করে না তোর? আমার লজ্জা পাওয়ার কি আছে বুঝলাম না। আমি এখনই আপুকে বলে দিব। কি বলবি? তুই 1 নাম্বারের লুচু।
আমি লুচু হলে তোর বোনের কি? তোর বোন তো আমাকে বিয়ে করছে না। তাহলে কাকে? আমার বড় ভাই। তোর ভাই কি করে? পুলিশ। ওয়েট, টেবিল থেকে ফোনটা হাতে নিয়ে কিছু একটা খুঁজতে লাগলো। অনেকটা সময় খোঁজাখুঁজি করার পর ফোন থেকে বের করে দেখালো। এটা তোর কি হয়? ভাই কেন? বাসা থেকে বের হ। মনে হচ্ছে তোর বাসা। হ্যাঁ, আমার বাসা। মুই কিন্তু এখন প্রচুর পরিমাণে রেগে যাচ্ছি। শালা বরিশাইল একটা, কথা বলবি না। শোনো, সমস্যা আমার আর তোমার মধ্যে। এখানে ওদের সম্পর্ক শেষ করার কি আছে? তুই ভালো হলি কি করে? আমাকে যা বলার বলো, বাট ওদের নিয়ে কিছু ভেবো না। হ্যাঁ, আমার আর তোমার ভাইয়ের সম্পর্ক ভালো না, বাট তোমার আপু আর ভাইয়ার অনেক দিনের রিলেশন তোমার ছোট একটা কথা নিমেষে শেষ করে দিতে পারে। তো সকিনা, তুমি কি মোর কথার লগে সহমত? শালা বের হ রুম থেকে। ওকে, রুম থেকে বের হয়ে আসবো তখনই পেছন থেকে টেনে ধরলো। কি হলো? আমি কি করেছি যার জন্য তুই আমার সাথে এমনটা করলি? আমার এই মনে না, সরি, মোর এই গালে নিউক্লিয়ার বোমা ফেলছো, এখনো প্রচুর ব্যথা করে। কুত্তা। আচ্ছা শোনো, এখন আমার কি করতে মন চাইছে জানো? কি? তোকে কোলে নিয়ে বেলকনিতে থেকে নিচে ফেলে দিতে। তুই জীবনেও ভালো হবি না। তোর খারাপ হলে চলবে। আর কোনো কথা না বাড়িয়ে রুম থেকে বের হয়ে আসলাম। পাগড়িটারে দিয়া বিশ্বাস নাই কখন সুন্দর গালটা লাল করে দিবে। তাহলে কথা সেটাই রইল। হ্যাঁ, আমিও চাই শুভ কাজটা তাড়াতাড়ি হয়ে যাক। এখন তাহলে উঠি। সাবধানে যাবে। ভাবিকে ইশারা করে বাইরে আসতে বললাম। বাইরে এসে দাঁড়াতেই ভাবি আসলো। কাজ তো হয়ে গেল মনে হচ্ছে। সাইব এত কিছু জানলো কি করে? আগে তো কখনো ওদের একসাথে দেখিনি। প্ল্যান আর তোমার বিয়ে ভাঙার হাতিয়ার সাইড ছিল। সাইব এমন করছে বাট না জেনে। কিভাবে? সব খুলে বললাম। তোমরাও পারো বটে। আমার একটা জিনিস লাগবে, খুব দরকার। কি? তোমার বোনকে। মানে? মজা করছিলাম। একটা বাইক লাগবে। নীলের তো আছে। পুলিশের বাইক নিয়ে চালাতে আমার একদম ভালো লাগে না। ঠিক আছে, বিয়ের পর আমি আর তোমার ভাই কিনে দেব। পাক্কা? পাক্কা। বিয়ের আগে দেবর ভাবির এত কথা, বিয়ের পর কি হবে? বিয়ের পর তো পুরাতন হয়ে যাবে, তাই নতুন থাকতে থাকতেই কথা বলি। কি বলো ভাবি? মায়ের দেব শয়তান। এখন গাড়িতে উঠ, বাসায় যেতে হবে। কিছু খেতেও দিল না। আসছি ভাবি। সাবধানে যাবে। গাড়ি ড্রাইভ করছি। হঠাৎ আম্মু বলল, একটা সত্যি কথা বলবি? কি কথা? তুই কি আগে থেকে মেয়েটাকে চিনতি? সত্যি বলবি? না, বাট ভাইয়া চিনতো। ওরা একজন আরেকজনকে অনেক আগে থেকে ভালোবাসে। ভাইয়া আমাকে বলাতেই তোমাদের বলি এবং এখানে আসি। তাহলে ওই ছেলেটা? আমি জানতাম না সাইফের কাজিন হয়, হলে আগেই বলতাম। যে ভাইকে দেখতেই পারিস না, সে ভাইয়ের জন্য এত কিছু। তবে ভালো লাগছে, তোরা দুজন এখন বন্ধুর মতো আচরণ করছিস। সবাই কথা বলতে বলতে বাসায় চলে আসলাম। আম্মু আব্বুকে বাসায় রেখে মোড়ে গিয়ে বন্ধুদের সাথে সিগারেট খাচ্ছি। তখন পুলিশের গাড়ি দেখে হাত থেকে সিগারেট ফেলে দিলাম। কোন হালায় যে ভাইয়াকে বলে দিবে তার ঠিক ঠিকানা একদম নাই। এই নিলয়, কি হয়েছে? তোকে স্যার থানায় যেতে বলছে, আর্জেন্ট। যেতে পারবো না। খুব দরকার নাকি? যাচ্ছি। শালার জন্য শান্তি মতো একটা সিগারেট খাইতে পারলাম না। বন্ধুদের থেকে চলে এসে থানায় গেলাম। মেজাজ পুরা গরম। ভাইয়ের রুমে গিয়ে ধপাস করে চেয়ারে বসলাম। কি বলবি বল। ওর বাসা থেকে কি বললো? ভাবির থেকে শোন। কিভাবে শুনবো? ওর তো সিম নাই। তোর ফোন দে। কেন? কল দেব। কাকে? তোর শ্বশুরকে শালা ফোন দে। ভাইয়ার থেকে ফোন নিয়ে জানাতের নাম্বারে কল দিয়ে স্পিকার অন করে ভাইয়ার দিকে এগিয়ে দিলাম। শালা লুচু বদমাইশ কুত্তা, তোরে বলছি না এই নাম্বারে আর কল দিবি না। ওই সেমনি, মুই কেটা চিনস? তুই কেডা? আমি হলাম তোর আপুর সাথে যার বিয়ে ঠিক হয়েছে তার ছোট ভাই, মানে তোর বিয়াইন। তুই? হ্যাঁ, অনেক বকা দিছিস, এখন তোর বোনের কাছে ফোন দে। কেন? যা বলার আমাকে বল। ভাইয়া বলবে, শুনবি? নো থ্যাঙ্কস, দিচ্ছি, ওয়েট। কিছু সময় পরেই ওপাশ থেকে ভাবির আওয়াজ শুনতে পেলাম। হ্যাঁ বলো।
এখন তোর যা ইচ্ছা জিজ্ঞেস কর। আমি বাইরে গেলাম। হুম। রুম থেকে বের হয়ে বাইরে এসে একটা চেয়ারে বসতেই একটা পুলিশ বলল, অনেকদিন পর থানায় আবার? হুম। এবার কি করেছিস? আমার মতো ছেলে কি করবে শুনি? উদয় ঘুরতে আসছি। মজাটা ভালোই ছিল। স্যার একটা প্রশ্ন করি? কর। কিছুদিন আগে থানায় একটা মামলা করা হয়েছিল, সে নাকি আন্ডারওয়ার্ল্ডের সাথে মিশে কাজ করে। আন্ডারডগ নাম ওর। সে নাকি অনেক পাওয়ারফুল। অনেক বেশি। তার নামে কে মামলা দায়ের করেছিল? তার কোনো খোঁজ? যেদিন আন্ডারডগের নামে মামলা করে তারপর দিনই তার লাশ জেনে পাওয়া যায়। কাজটা তাহলে ওর কাজ? হুম, তুই এইসব জেনে কি করবি? এমনি জেনে রাখা ভালো। হুম, বাট বাইরে ভুলেও এই আন্ডারডগের নাম মুখে আনবি না। হুম। রাকিব ভাইয়ের সাথে কিছু সময় কথা বলার পর ভাইয়া রুম থেকে বের হয়ে আসলো। কি কথা বলছিস? এমনি টুকটাক। এখন বাসায় যা। টাকা দে গাড়ি ভাড়া। বাইক আছে, নিয়ে যা। ওকে। থানা থেকে বের হয়ে বাইক নিয়ে সোজা বাসায় আসলাম। এইভাবে অনেক কয়েকটা দিন অতিবাহিত হলো। ভাইয়ার বিয়েও ঠিক হয়ে গেছে। মাত্র কয়েকদিন পর বিয়ে। বাসায় আগে থেকেই সব সাজানো হয়েছে। পুলিশ অফিসারের বিয়ে বলে কথা। সকালে আম্মুর ডাকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। আজকে পাগলা পুলিশের বিয়ে। বাসায় কম বেশি অনেক মেহমান আসছে। ভাইয়ের তেমন কোনো বন্ধু নেই, যা দু একজন আছে তারা আসছে। দুপুরবেলা সব নিয়ম কানুন মেনে বিয়ের গাড়ি ছাড়লো, আমি এবং আমার হারামি বন্ধুদের জন্য বাস। যদিও এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই, বাস হোক বা মাইক্রো। বাসে বসে বসে সবাই কথা বলছি, তখনই আবরাব দাঁড়ালো। হ্যালো গায়েস, তোর কি হলো? আজকের এই খুশির দিনে সবাইকে একটা সত্যি কথা বলার জন্য দাঁড় হয়েছি। কি সত্যি কথা? আবরাবের বিয়ে ঠিক হয়েছে। ও শালা, কার সাথে হলো? আরে এটা না, তাহলে কি? আমি আমেরিকায় যাচ্ছি কেন? কিছু কাজের জন্য। আসবি কবে? 2 মাস তো লাগবে। ও। তারপর সবাই কথা বলতে বলতে ভাবিদের বাসায় চলে আসলাম। বাসার ছাদে কয়েকটা বন্ধু কথা বলছি, তখন জান্নাত আসলো। জান্নাতকে এখানে দেখে রাফি, জয়, রাহুল হা করে তাকিয়ে আছে। জান্নাত, তুমি এখানে? আমার বাসা আমি থাকবো না তো কে থাকবে? তাহলে অরিতা ভাবি তোমার? হ্যাঁ, আমার আপু। কেন, সমস্যা তোদের? উফ, একদম না। সাইফ তোকে নিচে রাখছে। হুম, চল। দুজন চলে যাবে তখন বললাম, বেআইন সাহেবা কি? কেমন আছেন গো? অপরিচিত মানুষকে বলি না। তাই নাকি? হ্যাঁ তাই। তোমাকে কিন্তু হেব্বি লাগছে। পাম দিয়ে লাভ নাই। সত্যি বলছি। ভালো, আসছি এখন। কোথায় যাবে? অনেক কাজ আছে, সেগুলো করতে হবে। এছাড়া অনেক ছেলে আসছে, তাদের কাছে ভালো হতে হবে। ও, তাহলে আমি শুধু মেয়েদের দিকে তাকাতাম, তাই না? সরি, আপনার কথা বুঝলাম না। তোর বোঝা লাগবে না, যা ভাগ। গুণ করতে পারি, বাট ভাগে একটু কাঁচা আছি। বোন, তুই যা প্লিজ, না হলে তোর নাকের উপর ঘুষি মেরে নাক ফাটিয়ে দেব। সাহস কত? আর কোনো কথা না বাড়িয়ে জান্নাত নিচে চলে গেল। কিছু সময় বন্ধুরা মিলে আড্ডা দেওয়ার পর সাইফ খাওয়ার জন্য আমাদের ডেকে গেল। কারো কিছু লাগলে আমাকে বলবি। তোর খালাতো বোনকে নিয়ে আয়, কেন? আমাদের সেবা যত্ন করবে। শালা শেষরামি বাদ দে। কি হলো, রাখছিস কেন? তারপর সবাই খাওয়া শুরু করলাম। বিশ্বাস নাই কখন কোথা থেকে পাগড়িটা এসে আমার খাওয়া বন্ধ করে দিবে। খাওয়া শেষ করে ভাবিদের বাসার নিচে বাগানে সবাই মিলে বসে কথা বলতে লাগলাম। হঠাৎ করে জান্নাত আসলো। কি করছেন সবাই? লুডো খেলবেন? খেলতে তো ইচ্ছাই করে, বাট আপনাদের গ্রুপের একজনকে দেখে ইচ্ছা নাই। ইচ্ছা কোথায় গেছে? সব সময় ছ্যাঁচড়ামি করেন কেন? আমি ছ্যাঁচড়া? হ্যাঁ, অনেক বড়। তাহলে তুই কি? নিলয় সবাই দেখছে, ছাড়ো। যদি না ছাড়ি? অনেক খারাপ হবে। তোমার এখানে মিষ্টি দিতে ইচ্ছা করছে। আমাকে ছাড়তে বলছি নিলয়। চুপ। জান্নাতের ঠোঁটের দিকে নিজ ঠোঁট নিয়ে যেতেই ঠাস করে একটা মেরে দিল। জান্নাতকে কিস করতে যাওয়ার আগেই ঠাস করে মেরে দিল। সবার সামনে এভাবে থাপ্পড় দেওয়া একদম সহ্য হচ্ছিল না। কম বেশি সবাই আর চোখে তাকিয়ে আছে। জান্নাত মুখে হাত দিয়ে চুপ করে আছে। আমি নিজেও কিছু বলতে পারছি না, শুধুমাত্র গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি। সাইফ উঠে
আমাদের কাছে আসলো। জান্নাত, তুই ওকে মারলি কেন? কি হলো, কথা বল। আমি সরি, তোমাকে আমি মারতে চাইনি, বাট তুমি সবার সামনে কিস করতে আসাতে কেমন একটা লাগছিল, তাই না চাওয়াতেও মেরে দিতে বাধ্য হয়েছি। প্লিজ আমাকে মাফ করে দাও। তুই জান্নাতকে কিস করতে চাইছিলি মানে? সাইফকে কিছু না বলে সেখান থেকে চলে আসতে লাগলাম। চাই না বিয়ে, বাসায় এমন কোনো সিন ক্রিয়েট হোক যেটা করলে সবার মন খারাপ হয়ে যাবে। কোথায় যাচ্ছিস? এখানেই। আমার উত্তর দিয়ে যা। বন্ধুরা সবাই চলে আসছে। কি হলো বল, কেন তুই ওর সাথে এমনটা করতে চাইছিলি? সরি। নিলয়, তোকে আমি অনেক ভালো মনে করতাম, বাট তুই এমন হবি কখনো ভাবতেও পারিনি। কি হয়েছে সাইফ? নিলয় আমার খালাতো বোনকে কিস করতে গেছিল। তো তো মানে? তোর বোনকে যদি কেউ কিস করে কেমন লাগবে? ভালো লাগবে, তাই না? সাহেব আস্তে কথা বল, সবাই দেখছে। দেখতে দে। শালা, তুই তো আগে কখনো এমন ছিলি না, তাহলে আজ কেন তুই আমার বোনের সাথে এমন করতে আসছিলি? হ্যাঁ, জানাত আমার খালাতো বোন, বাট বোন তো। ভাই, আমি তোকে সব খুলে বলবো, তুই প্লিজ আমার সাথে চল। নিলয়কে আমি অনেক আগে থেকে চিনি, তুই আমার সাথে রুমে চল। জান্নাত সাইফকে টানতে টানতে নিয়ে যাওয়ার সময় বলল, তুই কারো বন্ধু হওয়ার যোগ্য না, তুই বন্ধু নামের কলঙ্ক। আর কখনো আমার সাথে কথা বলার চেষ্টা করবি না। আর কিছু বলার আগেই জান্নাত সাইফকে নিয়ে চলে গেল। নিলয়, এটা বিয়ে বাড়ি, তোর আর জান্নাতের সম্পর্ক কেউ জানে না, আর তোদের বাসা থেকে মেনে নিবে কিনা সেটাও জানি না। তাদের দুজনের সম্পর্ক কি ঠিক বুঝলাম না। দুজন দুজনকে লাভ করে। তুই জানলি কি করে? আমি তো আসলে হ্যাঁ মনে পড়েছে, আমাকে কল দিয়ে নিলয় বলেছিল। ও, এসব ভালো লাগছে না। চল ওখানে বসি। না, আমাকে যেতে হবে। কোথায় যাবি? আরেকটা মায়ের কাছে। কিন্তু আঙ্কেল তো একটা মাত্র বিয়ে করেছে। সেটা রাফিদের থেকে জেনে নিস। আমি গেলাম। আর আব্বু আম্মু কিছু জিজ্ঞাসা করলে বলবি সমস্যার জন্য ওখানে গেছে। বাই, ভালো থাকিস। আর সেখানে না থেকে চলে আসলাম। মোড়ের পাশে দাঁড়িয়ে থাকার পর বাস আসলো। কোনো কিছু না ভেবেই বাসে উঠে পড়লাম। অনেক কাজ যে বাকি আছে। অবিদের বাসায় আসতে অনেকটা রাত হয়ে গেল। বাসার বাইরে থেকে কলিং বেল চাপতেই দরজা খুলে দিল। নিলয়, তুই এত রাতে? দেখতে আসলাম। আয় ভেতরে আয়। তুই বস, আমি তোর জন্য জুস নিয়ে আসছি। সেসব লাগবে না মা, তুমি এখানে বসো, কিছু কথা আছে। যা বলার পরে বলবি, বাট তার আগে তোকে কিছু খেতে হবে। ক্ষুধা নাই। আমিও শুনবো না। পানি খাচ্ছি, ওকে? চুপ। ফ্রিজ থেকে জুসটা বের করে গ্লাসে করে আমাকে দিল। এখন বল। আমি এখানে 2 দিন থাকবো, তারপর এখান থেকে চলে যাব। বাট কেউ যদি জিজ্ঞাসা করে কোথায় গেছিলাম, বলবে ট্যুরে গেছে। কিন্তু কেন? কারণ আমি সত্যি করে ট্যুরে যাচ্ছি। কার সাথে যাবি? ফ্রেন্ড, তুমি চিনবে না। ঠিক আছে, তুই রেস্ট নে, অনেকটা পথ জার্নি করে আসছিস। বসে না থেকে অবি রুমে গেলাম। যদিও আরো রুম রয়েছে, বাট দুজন একসাথে ঘুমাইলে ভালোই হবে। বাসায় থেকে অবির সাথে আড্ডা এবং মায়ের সাথে গল্প করে 2 দিন কাটালাম। আম্মু বারবার মাকে কল করে জিজ্ঞেস করছিল আমি এই বাসায় আছি কিনা। 2 দিন পার করার পর মাকে বলে বাসা থেকে চলে আসলাম। 2 মাস বাইরে থেকে কাটাতে হবে। এটা করলে হয়তো জান্নাতের প্রতি রাগটাও কমে যাবে। আমি চাই না জান্নাত আমার জন্য কষ্ট পাক, বাট সেদিনের ওই থাপ্পড়টার জন্য কেন জানি ওকে নিয়ে আর ভাবতে ইচ্ছে করে না। 2 মাস পর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি আর মাথার মধ্যে সব মনে করছি। অনেক দিন হলো সবার সাথে যোগাযোগ নেই, থাকবেই বা কি করে। কখনো যোগাযোগ করতেই চাইনি। এটা না যে কারো কথা মনে পড়তো না, সবার কথা মনে পড়তো, বাট জান্নাতের কথা তেমন মনে পড়েনি। জান্নাত নিজের মন জান্নাতকে ভুলিয়ে দিতে চায়। আর না হেঁটে বাসের জন্য রাস্তার পাশে দাঁড়ালাম। কিছু সময় পর বাস আসতেই উঠে বাসের একটা সিটে বসলাম। জান্নাতকে কতই না ভালোবাসতাম, কিন্তু এখন যতটা ভালোবাসি তার থেকে বেশি ওকে অসহ্য লাগে। মনে পড়লেও আগের মতো কিছুই ভাবি না। একটা সময় ছিল যখন কিনা জান্নাতকে নিয়েই ভাবতাম, বাট হঠাৎ করে আমার কি হলো নিজেও জানি না। টিকিট টিকিট টিকিট, সবাই টিকিট বের করেন জলদি। হঠাৎ
বাস কন্ডাক্টরের আওয়াজ শুনে নিজেকে স্বাভাবিক করলাম। ভাই আপনার টিকিট এখনকার একটা। 350 টাকা। মাথাটা সিটের সাথে হেলান দিতেই বাস আবার থামালো। প্রায় 5 মিনিটের মতো বাস দাঁড় করিয়ে রাখার পর পুনরায় চলতে শুরু করলো। হঠাৎ কোথা থেকে একটা মেডিকেল ড্রেস পরা মেয়ে গাড়িতে উঠে আমার পাশের সিটে বসলো। আমাকে জানালার কাছে বসতে দিবেন প্লিজ? শিওর। সিট থেকে উঠে ওনাকে বসতে দিয়ে অন্য সিটে বসলাম। ধন্যবাদ। হাই, আমি দীপা। আমি নিলয়। কি করেন আপনি? পড়াশোনা। আপনি? আমিও মেডিকেল স্টুডেন্ট। গুড। আপনার জিএফ আছে? কেন? না মানে আপনাকে দেখে অনেক মনমরা মনে হচ্ছে, হয়তো জিএফ প্যারা দেয়। জিএফ ছিল, বাট অনেকদিন আগে ব্রেকআপ হয়ে গেছে। ও, আমার বিএফ আছে, যদিও সবসময় আমি নিজেই প্যারা দেই, বাট বেচারা কিছুই বলতে পারে না। কেন? কারণ ও আমার মামাতো ভাই, ছোট থেকে আমাদের বিয়ে ঠিক হয়ে আছে। গুড। দীপার সাথে কথা বলে বুঝলাম মেয়েটা অনেক মিশুক, ফ্রি হয়ে কথা বলতে পছন্দ করে। 5 ঘন্টার জার্নিটা না হয় মেয়েটার সাথে আড্ডা দিয়েই যাওয়া যাক। তোমার বাসায় কে কে আছে? আব্বু, আম্মু, ভাই আর ভাবি। বোন নেই তোমার? না। তোমার বাসায়? আব্বু, আম্মু, দাদা ভাই আর একটা ছোট ভাই। বড় দাদা কি করে? একটা ফার্মেসি চালান, আর ছোট ভাই ক্লাস 9-এ। ও। দীপার সাথে কথা বলতে বলতে আমার গন্তব্যস্থলে চলে আসলাম। সাবধানে যেও। আর তোমার সাথে পরিচয় হয়ে অনেক ভালো লাগলো। আমারও। আল্লাহ হাফেজ। আমি হিন্দু। তোমার দাদা বলাতেই বুঝতে পারছিলাম। সাবধানে যেও। তুমিও? দীপাকে বিদায় জানিয়ে রিক্সা নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। অনেকদিন পর আবার বাসায় আসছি। বাসার সামনে আসার পর রিক্সাওয়ালাকে ভাড়া দিয়ে বাসার কলিং বেল বাজালাম। কয়েকবার বাজানোর পর ভাইয়া দরজা খুলে দিল। তুই? মা বাবা বাইরে আসো, তোমার গুণধর ছেলে ফিরে আসছে। এত চেঁচানোর কি আছে? আমি ক্রিমিনাল নাকি যে চিল্লানি দিয়ে সবাইকে জানাতে হবে? শুধুমাত্র এটার জন্যই তোর সাথে আমার কখনো বনে না। দরকার নাই পড়ার। আমি পাশ কাটিয়ে আসতে যাব, তখনই আম্মু আব্বু আসলো। কোথায় গিয়েছিলি না বলে? বলেই তো গেছিলাম। তুই এমন ভাবে কথা বলছিস কেন? ঠিকভাবেই তো কথা বলছি। কিভাবে কথা বলতে হবে? নিলয়, তুই রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে, তারপর কথা হবে। দাঁড়িয়ে না থেকে রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। বিছানার উপর বসে আছি, তখন ভাবি রুমে আসলো। মন খারাপ? না। হঠাৎ করে উধাও হওয়ার কারণ কি বলবেন ভাইয়া? ঘুরতে গেছিলাম। আমাদের রেখেই? তোমাদের সাথে হানিমুনে গিয়ে আমি কি করব? জান্নাত ছিল তো আমাদের সাথে, তুমি গেলেও পারতে। দরকার নেই। খেতে আসো। যাও, আসছি। ভাবি রুম থেকে যাওয়ার পর আরো কিছু সময় বসে থাকার পর নিচে আসলাম। চুপচাপ খাবার খাওয়ার পর উঠে ছাদে চলে আসলাম। আনমনে দাঁড়িয়ে আছি, তখন ভাইয়া আর ভাবি আসলো। কি করছিস? দেখতেই তো পারছিস। এমন কথা বলার মানে কি? একা থাকতে চাই। ঝগড়া হয়েছে জান্নাতের সাথে? এখানে আমাদের সাথে এমন করার মানে কি? জান্নাত নামের কাউকে চিনি না। তাই নাকি? তো আমি যে ওকে এতগুলো কথা শোনাইলাম সেটা? জানি না। কাল আমাদের সাথে যাবে? কোথায়? আমাদের বাসায়। পারবো না। দেখা যাবে। পরের দিন বাসায় থাকতে ভালো লাগছে না, তাই বের হব, তখন আম্মু ডাকলো। শোন। বলো। কোথায় যাচ্ছিস? বাইরে আড্ডা দিতে। তুই নাকি অরিতাদের বাসায় যাবি? ভাবি বলেছিল, বাট আমি যেতে পারবো না। অরিতা কিন্তু মন খারাপ করবে, পরে দেখা যাবে আবার নীল তোর উপর রাগারাগি করছে। একটা কথা জিজ্ঞেস করি? কি? 2 মাস কোথায় ছিলি? ঘুরতে গেছিলাম। টাকা কোথায় পেলি? ছিল আমার কাছে। মিথ্যা বলছিস। আম্মু, আমি এটা বলতে পারবো না। প্লিজ, এটা শোনার জন্য আমাকে চাপ দিবে না। ঠিক আছে। আম্মুর সাথে টুকটাক কথা বলছি, তখন ভাবি আসলো। তুই এখন আর রেডি হোস নাই? এভাবেই যাব। আর ড্রেস প্যাক করিস নাই?
রুম থেকে কয়েকটা ড্রেস তোমার ব্যাগের মধ্যে নিয়ে নাও। ঠিক আছে। কিছু সময় পর ভাবি রেডি হয়ে ব্যাগ নিয়ে নিচে আসলো। আমি রেডি। ভাই যাবে না? সদরে তার কিছু আছে? ও আম্মু, আব্বু, আসছি। সাবধানে যাস। নিজেদের খেয়াল রাখবে, ঠিক আছে? ঠিক আছে। দুজন বাসা থেকে বের হয়ে বাস স্টপে আসলাম। কয়েকদিন থাকবে তাই আর গাড়ি নেওয়া হলো না। গাড়িতে দুজন পাশাপাশি সিটে বসার পর ভাবির থেকে ফোন নিয়ে গান শোনার সাথে ফেসবুক চালাতে লাগলাম। ভাবিদের বাসার সামনে আসতেই দেখলাম জান্নাত ছাদে দাঁড়িয়ে আছে। একবার তাকাতেই মাথা নিচু করে নিলাম। দাঁড়িয়ে রইলি যে, আয়। চলো। ভাবির সাথে বাসার ভিতরে আসতেই ভাবির মা বাবা রুম থেকে বের হয়ে আসলো। কেমন আছিস মা? ভালো। তোমরা সবাই কেমন আছো? ভালো। আর নিলয়, তোমার কি অবস্থা? জি আমিও ভালো। তা বাবা, মাঝে মধ্যে কোথায় হারিয়ে যাও? যেখানে সাধারণ মানুষ ভয় পায় বাট কিছু মানুষের শান্তি মেলে সেখানে থাকি। তোমার কথা ঠিক আন্দাজ করতে পারলাম না। আন্দাজ করার মতো কথা বললে ঠিকই আন্দাজ করতে পারতেন আঙ্কেল। বাবা, তুমি ওর কথা বাদ দাও, একদম টেরা, সব সময় উল্টাপাল্টা কথা বলে। নিলয়কে রুম দেখিয়ে দে। ভাবির সাথে উপরে গিয়ে একটা রূপ দেখিয়ে দিল। তুই গিয়ে ফ্রেশ হয়ে নে। ঠিক আছে। আর শোন, বলো। বাবা মায়ের সাথে অমন করিস না। ঠিক আছে। যা ফ্রেশ হয়ে নে। ভাবি যাওয়ার পর রুমে গিয়ে ফ্রেশ হয়ে বাথরুমের বাইরে আসতে দেখলাম জান্নাত বিছানার উপর বসে আছে। কেমন আছো? কিছু বললাম না। রেগে আছো? আপনি কে? দেখো, আমি কিন্তু মজা করছি না, প্লিজ ভালো করে কথা বলো। রুম থেকে বের হ। আবার? এটাই আমার ভালো করে কথা বলা বোঝায়। আমি কিন্তু রেগে যাচ্ছি। আউট। এইটুকু বলতেই রুম থেকে চলে যাওয়ার জন্য ঘুরতেই শার্ট খুললাম। হঠাৎ করে কারো হাতের স্পর্শ পেলাম। আচমকা ঘুরে দেখলাম জান্নাত অপরাধীর চোখে তাকিয়ে আছে। তুই যাস নাই? তোর পিছে এগুলো কি? কই কিছু না তো। একদম মিথ্যা বলবি না, বল এগুলো কিসের দাগ? জানি না, অনেক আগে থেকেই লেগে আছে। কেন মিথ্যা বলছিস? আগে তো কখনো বলিস নাই, তাহলে কেন এমন করছিস? তোর কথা বলা শেষ হলে যেতে পারিস। যাব না। মেজাজ কিন্তু একদম খারাপ করবি না। করলে কি করবি তুই? জান্নাতের কথা শেষ হতেই চুলের মুঠি ধরে মুখটা নিজের মুখ বরাবর নিয়ে এনে বললাম, আজ থেকে 2 মাস আগে খুব তো ভদ্রতা দেখাচ্ছিলি, আজ হঠাৎ এমন করার কারণ কি? সেদিন তোমার ফ্রেন্ড ভুল বুঝেছে, তো আমার কি করার আছে? আমি কি ওকে বলেছিলাম তুমি আমাকে কিস করতে আসছো? কে ফ্রেন্ড? সাইফ। বন্ধু তো আমার না, ওটা তো তোর কাজিন। হয়তো তলে তলে অন্য কিছু হতে পারে। কি বলতে চাইছো তুমি? মানে লাভার। আর পুরোটা না শুনেই আমাকে ধাক্কা দিল, কিন্তু বেচারি হয়তো ভুলেই গেছে আমি ওর চুল ধরে আছি, যার ফলস্বরূপ চুলে টান লেগে ফ্লোরে পড়ে গেল। অনেক শক্ত করে ধরেছিলাম, হয়তো একটু বেশি ব্যথা পেয়েছে। তুই কখনো আমাকে বুঝবি না। যাকে এত লাভ করি আজ সেই বলছে আমি আমার আন্টির ছেলের সাথে রিলেশনে আছি। কি ভাবিস নিজেকে? তুই নিজেকে কি ভাবিস? খুব সুন্দর একটা মেয়ে। আরে তোর জায়গা যেই থাকতো তাকে এতটা ভালোবাসতাম। তুই ভালোবাসার কি দিয়েছিস? সবাই ভালোবাসা পাওয়ার জন্য কষ্ট পায়, আর তোকে এত ভালোবাসার পরেও পেয়েছি শুধু অবহেলা। জান্নাতের দিকে লক্ষ্য করে দেখলাম কান্না করছে। জানিস বালের এই কান্না করতে। আমি সবকিছুর জন্য সরি। চলো না আবার নতুন করে শুরু করি। নতুন করে? সেটাও আবার তোর সাথে? আমাকে কি তোর পাগল মনে হয়? আমরা আর কখনো এক হতে পারবো না। কেন পারবো না? আমি চাই না। প্লিজ। ভাবিকে বলে আমার ড্রেস নিয়ে আয় একটু। রুম থেকে বের হয়ে গেল। প্রতিটা মানুষের জীবনে একটা সময় থাকে, খুব কাছের মানুষ অনেক ভালোবাসে, বাট সেই সময়ে তারা ভালোবাসার আসল মর্যাদা দিতে পারে না। যখন ভালোবাসার মানুষটার মনটা বিগড়ে যায় কিংবা মনটা তার প্রতি ভেঙে যায়, তখন আর সেই ভালোবাসা দেখাতে পারে না। হয়তো আমার ক্ষেত্রেও ঠিক এটাই হয়েছে।
একসময় পাগল ছিলাম, আর এখন সাধারণ মানুষ, যার মনে নেই কোনো ভালোবাসার ছিটে ফোঁটা। এসব ভাবতে ভাবতেই জান্নাত ড্রেস নিয়ে রুমে এসে দরজা বন্ধ করে দিল। ধন্যবাদ। প্লিজ নিলয়, আর একবার আমাকে সুযোগ দাও, আর কখনো তোমার সাথে খারাপ করব না। সরি। প্লিজ। ছাড় আমাকে। না, ছাড়বো না। লজ্জা লাগে না অপরিচিত মানুষকে এভাবে জড়িয়ে ধরতে? তুমি আমাকে মানলাম, তবে তোর তো তেমন কিছু হয়নি। যখন আমাকে সবার মাঝে অপমান করেছিলি, শুধু মানুষজন না, আমার বন্ধুদের সামনে অপমানিত করেছিস, তখন আমার কেমন লেগেছে? কিছু না বলে চুপ করে আছে। নিলয়, খেতে আয় আসছি। তাড়াতাড়ি। একটা টি শার্ট পরে বাইরে আসতে যাব, তখন ছেঁচড়ার মতো জান্নাত আসতে লাগলো। তুই আগে যা। তুমি চলো। বাল। চল। না বললেও যাব। গুড বয়। কথা না বাড়িয়ে রুম থেকে বের হয়ে নিচে আসলাম। বস এখানে। খাবার খাওয়া শেষ করে কিছু সময় গল্প গুজব করার পর ভাবিকে বললাম, তোমার ফোন কোথায়? রুমে কেন? লাগবে। দেখ, টেবিলের উপরে আছে, সেখান থেকে নে। রুম কোনটা? ওইটা। ঠিক আছে। বসে না থেকে উঠে গিয়ে ভাবি রুম থেকে ফোন নিয়ে রুমে আসলাম। বিছানার উপর শরীরটা এলিয়ে দিয়ে ইউটিউব থেকে গান শুনতে লাগলাম। ক্লান্ত থাকার জন্য অনেকটা ঘুম পাচ্ছিল, তাই পাশে ফোন রেখে ঘুমিয়ে গেলাম। ফোনের আওয়াজে ঘুম থেকে উঠে কল রিসিভ করলাম। হ্যালো। অরিতা কোথায়? রুমে হয়তো। ওর ফোন তোর কাছে কেন? জানার পরেও যদি ওই কথা জিজ্ঞেস করে তাহলে কেমনটা লাগে? কলটা কেটে দিয়ে বিছানা থেকে উঠে ভাবি রুমে গেলাম। ভাবি, আসবো? হ্যাঁ, আয়। রুমে এসে দেখলাম জান্নাত আর ভাবি বসে আছে। তোমার ফোন হয়ে গেছে? ভাইয়া কল করেছে, হয়তো তোমার সাথে কথা বলবে, তাই নিয়ে আসলাম। তুই একটু বস, আমি কথা বলে দিচ্ছি। না থাক, আমি এমনিতেই ঠিক আছি। নিলয়। কোনো উত্তর না দিয়ে রুম থেকে বের হয়ে আসলাম। এখনো ঘুম কাটেনি, তাই রুমে এসে আবার ঘুমিয়ে গেলাম। বিকেলবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ছাদে আসলাম। একাকী আর ভালো লাগছে না, বন্ধুদের কারোর সাথেই তেমন যোগাযোগ নাই। যদিও ইচ্ছা ছিল, বাট সাইফের জন্য আর সেটা সামান্যতম ইচ্ছা নাই। হঠাৎ করেই কেউ পেছন থেকে জড়িয়ে ধরা দেখে প্রথমে ভয় পেলেও পরে ঠিকই বুঝলাম এখানে জান্নাত ছাড়া কেউ করবে না। তখনও চুপচাপ দাঁড়িয়ে আছি। কি করো এখানে? বিরক্তিবোধ লাগছে। তো ছাড় সেমনি। যদি না ছাড়ি? বাবা মা মাংস খাওয়ায় নাই, মানুষের মাংস খাস? না গো, বাট বিয়ের পর দুজন একসাথে খাবো। তোর সাথে জীবনেও বিয়ে হবে না। দেখা যাবে। এখন একটা কথা বলো, মাঝে মধ্যে এমন হুটহাট হারিয়ে যাওয়ার কারণ কি? হারানোর মধ্যে সুখ আছে। তোমার মাথা গাধা। কখনো কখনো নিজেকে নতুন করে আবিষ্কার করার জন্য সবকিছু ছেড়ে ছুড়ে হারিয়ে যেতে হয়। আমিও ঠিক সেটাই করি। কেন করো? তোর বাপের চাকর পেয়েছিস, যা বলবি সেটার উত্তর দিতে হবে। আর ছাড় আমাকে, না হলে এমন কিছু করব যেটা অনেক ভয়ানক হবে। বাহ, হবে। না চাইতেও জান্নাতের সাথে কথা বলতে হচ্ছে, সেটাও শুধুমাত্র ভাবির জন্য। হুদাই যে এখানে আসতে গেলাম। শালার পোড়া কপাল একটা। কি করিস দুইজন? এখানে ছিলাম, বাট তোমার বোন আসাতে। চুপ। প্রেম করছি আপু। তাই বুঝি? নিলয় কি বলছে? মিথ্যা বলছে, তোমার বোনকে তো আমি চিনি না। ও তাই? আপু এটা দেখো, তাহলে বুঝতে পারবা। ফোন থেকে পুরাতন কিছু ছবি বের করে ভাবিকে দেখাতেই আমার দিকে আর চোখে তাকালো। কি? আমার বোনকে নাকি চিনিস না? তাহলে এসব কি মিস্টার দেবরজি? ভাবি, তোমরা বেবি নিবে কবে? মানে? বাচ্চা নিবে কবে? সময় বলে দিবে। আপু, ও কিন্তু কথা ঘুরানোর চেষ্টা করছে। দেখ। দেখো না, ইটস দেখো। ভালোভাবে কথা বলবে। বলবো না। কি করবি তুই? আমার সাথে আপু আছে, দুজন মিলে তোমাকে ছাদ থেকে ফেলে দিব। ভাবি, তুমি নিচে যাও। ভাবি চলে যেতেই জান্নাতকে ধরে দেয়ালের সাথে চেপে ধরে জিজ্ঞাসা করলাম, খুব শখ হয়েছে তাই না? অনেক। শালার ঢ্যাঁড়স, আমি বারবার বলছি তোকে আমি ভালোবাসি, আর তুই আমাকে প্রতিবার ফিরিয়ে দিচ্ছিস। তোকে তো মারাই উচিত। নে মার।
এখন তো আমি তোর সামনে আছি। হাত ছাড়, দেখ কি করি। তুমি আমার চুলও ছিঁড়তে পারবে না। আসছে সাহস দেখাতে। আগে হাত ছাড়। নে, ছেড়ে দিলাম। জান্নাতের হাত ছেড়ে দেওয়ার সাথে সাথে মাথার চুল খুবলে ধরে দুজনের ঠোঁট এক করে নিল, যেটা আমার একদম ভালো লাগছে না। জান্নাতকে ছাড়িয়ে ঘাড় ধরে ধাক্কা দিয়ে দূরে ঠেলে দিলাম। লুচ্চামি করা জায়গা পাস না? হুম, শুধু তুমিই তো আছো। ভাগ এখান থেকে। কোথায় যাব বাবুটা? এখন কিন্তু রেগে যাচ্ছি। আমি কি লেবুর শরবত আনবো জানু? এবার যা, গিয়ে শরবত নিয়ে আয়। কুত্তা! ছাদে না থেকে চলে গেল। জান্নাত চলে যাওয়ার পর ছাদের চারপাশ ঘুরতে লাগলাম। আবারও সেই অতীত নাড়া দিয়ে উঠল। কতই না মধুর ছিল আমাদের সেই দিনগুলো, যখন একজন আরেকজনকে ছাড়া একদম থাকতে পারতাম না। অতীতের মাঝেই ডুব দেব, তখনই পেতনির কথা পেছন থেকে ভেসে আসলো। ওগো, এই যে তোমার রাগের শরবত। তুই কি আমাকে একটু টাইম শান্তিতে থাকতে দিবি না? আমাকে বিয়ে করো, সব সময় শান্তি খুঁজে দেব। কখনো না। তাহলে সহ্য করো। দেখ বইন, আমার এসব একদম ভালো লাগছে না। প্লিজ বিরক্ত করিস না। কুত্তা, বনকারে কস। অন্য কেউ আছে নাকি? শরবত বানানোর কিচ্ছু জিনিস নাই, তাই কফি আনতে হয়েছে। তুই এখানে থেকে গিল, আমি যাচ্ছি। টাটা। কুত্তা! এটুকু বলেই ছাদ থেকে চলে গেল। আমিও আর ছাদে না থেকে নিচে চলে আসলাম। পরের দিন রুমে বসে আছি, তখন জান্নাত রুমে এসে দরজা বন্ধ করে দিল। দরজা বন্ধ করার কি দরকার? সবাই খারাপ কিছু ভাববে। আমিও সেটাই চাই। প্রয়োজন পড়লে আমি চিৎকার করে সবাইকে ডাকবো। তোর উপর কোনো ইন্টারেস্ট নাই। তাহলে কার প্রতি আছে? তোকে বলবো কেন? বলছি তাই। বলবো না। কুত্তা! কুত্তার পেছনে আসিস কেন? কুত্তাটার কাছে যে আমার জান রয়েছে। ঢং বাদ দিয়ে তুই যা। হাত ধরে টেনে রুমের বাইরে বের করে দিলাম। বিছানার উপর বসতেই আবার রুমে আসলো। ছেঁচড়া যাকে বলে। রেজাল্ট দিছে কলেজের। তো আমি এবার 3rd হয়েছি। তাতে আমার কি? আর তুমি 15তম। আজাইরা পেঁচাল। একটা কথা বলি? কি? অনেক ভালোবাসি। রুম থেকে যা, না হলে কখন কি হবে পরে আবার সবাইকে আফসোস করতে হবে। সেরকম তোমার সাহস নাই। ভালো তো, বাট এখন আউট। সব সময় এমন করে কথা বলো কেন? ভাল লাগে তাই। ভাল লাগে। ছি, এমন কথা বলতে লজ্জা লাগে না? মেয়ে নাকি পেতনি? পেতনি। আর এখন আমি তোমার ঘাড় মটকাবো। ভালো লাগছে না, যা। বললেই হলো নাকি? আমার ভালোবাসা নিবে কে? তোর ভালোবাসা দেখাচ্ছি। জান্নাতকে কোল থেকে নামিয়ে বিছানার উপর ফেলে দিয়ে হাত চেপে ধরলাম। ভালোবাসা লাগবে না? সাইড দেয়নি ভালোবাসা? দেখো, ও আমার খালাতো ভাই। ওর সাথে আমার কোনো সম্পর্ক নাই। তাছাড়া ও একজনকে ভালোবাসে। তুই কেন বুঝিস না? যেটা বোঝার সেটা অনেক আগেই বুঝেছি, নতুন করে বুঝতে পারার দরকার নাই। তোকে বোঝাচ্ছি, দাঁড়া। ছাড়ি মেরে হাত ছাড়িয়ে নিয়ে আমার উপর চেপে বসে পা দিয়ে হাত চেপে ধরলো। এখন বলো। উঠ এখান থেকে। কেউ দেখলে ভাববে তুই আমাকে একা পেয়ে রেপ করছিস। শালা কুত্তা, মুখে যা আসে তাই বলতে হবে? তোর বাপের টাকা দিয়ে মুখ বন্ধ করে রাখছিস নাকি? আমার যেটা ইচ্ছা সেটা বলবো। আমারও যেটা ইচ্ছা সেটা করব। তোর কি? আজ তোর ভাই সাইব কই? শালা আজকে কেন দেখছে না তার ভালো বোনটা আমার সাথে এসব করছে? তুই আবার ওর কথা কেন বলিস? এখানে আমরা দুজন আছি, ওকে টানার কি আছে? আপু আমাকে ছাড়েন, না হলে আপনার ভাই আমাকে এবার মারবে। বা করবে। ঠোঁটে ভালোবাসার ছোঁয়া দেওয়ার পর আমাকে ছেড়ে দিয়ে চলে গেল। জান্নাত আমাকে ছেড়ে দিয়ে ঠোঁটে ভালোবাসার ছোঁয়া দেওয়ার পর আমার থেকে উঠে চলে গেল। দিন দিন জান্নাতের পাগলামো বাড়তেই আছে। সব সময় কানের কাছে এসে কথা বলবে। 1000 বার বারণ করলেও সেটা শোনার প্রয়োজন মনে করে না। মাঝে মাঝে বিরক্তিকর লাগলেও আবার কখনো না চাইতেও ভালো লাগে। এইভাবে আরো 2 দিন চলে গেল। জান্নাতকে এড়িয়ে চললে বেশি বেশি বিরক্তি করে, তাই আর এড়িয়ে না গিয়ে টুকটাক কথা বলি। ছাদের এক কোণে দাঁড়িয়ে আছি। খানিক দূরেই
জান্নাত দাঁড়িয়ে পাগলের মতো কথা বলতেই আছে। শোনো, কি? আমাকে এত ভালোবাসো কেন? যদি হারিয়ে যাই তোকে আবার কবে ভালোবাসতে গেলাম? তাহলে তোমার ফোনে আমার ছবি দেওয়া কেন? এক সময়ের জন্য ছিল, পরে আর চেঞ্জ করার সময় পাইনি, তাই ওভাবেই আছে। মিথ্যা। আমার সাথে ব্রেকআপ করার পরেও কয়েকদিন তোমার কাছে ফোন ছিল। কই, তখন তো কিছু করো নাই। আজাইরা। আজাইরা না, সত্যি। মিথ্যা, তোকে আর ভালোবাসি না। কিছুদিন পর আবার চলে যাব। ভালো না বাসলে ফেসবুকে রিলেশনশিপ স্ট্যাটাস দেওয়া কেন? অন্য কাউকে লাভ করি। কুত্তা। মারার জন্য আসতেই ধাক্কা দিয়ে দূরে ঠেলে দিলাম। তুই এখানে? হঠাৎ কারো কথার আওয়াজ শুনতে পেয়ে সামনে দেখতেই দেখলাম সাইদ দাঁড়িয়ে আছে। তোর হয়ে মারামারি করার জন্য পার্টনার আসছে। নিলয়, আমি কি? তোর সাথে আমার কিছু কথা আছে। সরি, আপনি কে? নিলয়, আমি মজা করছি না, আমি সিরিয়াস। তো আমি কি করতে পারি? তোর সাথে আমার কোনো কথা তো থাকতে পারে না। ভালো থাকিস। পাশ কাটিয়ে আসতে যাব, তখন সাইফ হাত ধরলো। বলছি না, কথা বলার ইচ্ছা অনেক আগে শেষ হয়ে গেছে। আমি সরি সেদিনের জন্য। আমি তোদের সম্পর্কে কিছুই জানতাম না, আর তুই নিজেও কখনো আমাদেরকে বলিস নাই। যে বন্ধু সবার সামনে হুমকি দেয়, তাকে আলাদাভাবে বললে তো হয়তো মারার জন্য প্ল্যান অবধি করতো। আমি সরি। বাট ইটস নট ওকে। ওদের আর কোনো কথা না শুনে চলে আসতে লাগলাম, কিন্তু সেটা আর হয়ে উঠল না। জান্নাত দৌড়ে এসে পেছন থেকে কাঁধে উঠল। ক্ষত স্থানে ব্যথা পেলেও দাঁত চেপে সহ্য করে নিলাম। বাবু প্লিজ, আমার ভাইটাকে ক্ষমা করে দাও। তুই কে যে তোর কথা শুনবো? আমি তোমার বউ, তাই। বউ হতে যোগ্যতা অর্জন করতে হয়, যেটা তোর মধ্যে নাই। আর তোকে কখনো আমি বিয়ে কেন, দুবার রিলেশনই যাব না। আই লাভ ইউ। আই হেট ইউ। সঠিক উত্তর না দিলে তোমার থেকে নামবো না। মেজাজ একদম খারাপ হয়ে গেল। মন চাইছে এখন ছাদ থেকে লাফ দেই। ভাবির থেকে শুনেছি তাদের বাসার সাথেই একটা পুকুর আছে। ছাদের পেছনের দিকে যেতেই দেখলাম পুকুরটা একদম ভবনের সাথেই। কাঁধে থেকে নাম, না হলে পুকুরে ফেলে দেব। দাও, তবুও ছাড়বো না। সত্যি ফেলে দেব। তো দাও। তোকে ভালোভাবে বলে কোনো লাভ নাই। ছাদের রিলের উপর উঠে দাঁড়াতেই সাইব বলল, কি করছিস এসব? সুইসাইড করব। খুব তো বোনকে ভালোবাসিস, চাইলে এখনো ছাড়িয়ে নিতে পারিস। না, তুই আসবি না। মরলে মরবো, তবুও না। নিলয়, জান্নাত কিন্তু সাঁতার জানে না। তাতে আমার কি? আর কোনো কথা না বাড়িয়ে ছাদ থেকে লাফ দিতেই জান্নাত অনেক জোরে চিৎকার করে উঠল। কয়েক সেকেন্ডের মধ্যেই দুজন পুকুরে পড়লাম। ভাগ্য অনেক ভালো, অনেক পানি ছিল। জান্নাত আমাকে ছেড়ে দিয়ে বাঁচার জন্য জলের মধ্যে নাকানি চুবানি খেতে ব্যস্ত। কিছু সময় জান্নাতকে এমন কষ্ট পেতে দেখে ভালোই লাগছিল। যখন দেখলাম জান্নাতের হাত আর কাজ করছে না, তখন এক হাত দিয়ে জান্নাতকে সামান্য করে উঁচু করে পাড়ে নিয়ে আসলাম। চোখগুলো একদম ছানা বড়া হয়ে গেছে। পা দুটোকে হাত ধরে চেপে বারবার কাশি ফেলছে। হয়তো একটু পানিও খেয়েছে। না চাইতেও মুখের কোণে হাসি ফুটে উঠল। তবে জান্নাতের এদিকে কোনো চিন্তা নেই, মাথা নিচে করে বসে আছে। এমন করে কিছু সময় থাকতেই সাইফ আসলো। আসার সাথে শুরু হলো তার জ্ঞান দেয়া। তোকে বললাম না জান্নাত সাঁতার জানে না, তারপরেও কেন ওকে নিয়ে চাপ দিতে হবে? তুই মরবি মর, ওকে সাথে নেওয়ার কি দরকার আছে? যদি ওর একটা কিছু হয়ে যেত? তোর বোনকে আমি না, সে নিজেই আসছে আমার কাছে মরার জন্য। তুই আসলেই মানুষই না। এটুকু বলেই জান্নাতকে ধরে নিয়ে যেতে লাগলো। অনেক ভালো মানিয়েছে। আফিয়ার সাথে ব্রেকআপ করে নতুন করে রিলেশনে যা। আমি তোর হয়ে আফিয়ার থেকে সরি বলে নেব। অনেক হয়েছে, আর না। কি ভাবিস নিজেকে অনেক বড়? শালা, তুই আমার ফ্রেন্ড বলে বারবার বেঁচে যাচ্ছিস, না হলে তোকে। আমাকে কি? যা এখান থেকে। আমার দিকে আর না ফিরে ওরা দুজন চলে গেল। বাইরে না থেকে বাসার ভিতরে গিয়ে দেখলাম সবাই জান্নাতকে ঘিরে রাখছে। রুমে যাওয়ার সময় কিছু একটা কথা কানে আসতেই থেমে গেলাম। তুই সাঁতার না জানার পরেও কেন পুকুরে যাস? ওর ইচ্ছে তো পুকুরে পড়ে নাই। মানে? ওকে নিয়ে পুকুরে ঝাঁপ দেওয়া হয়েছে। কে সে? কে আবার?
তোমার জামাইয়ের ছোট ভাই? নিলয় তুই এখানে? তোমার খালাতো ভাইয়ের কথা শুনছিলাম। আমার সাথে চল। হাত ধরে উপরে যাওয়ার সময় জান্নাত বলল। নিজের বোনকে রেখে ওই ছেলেটার যত্ন নেওয়া হচ্ছে, তাই না? নিলয় আমার দেবর হয়। ওর কোনো সমস্যা মানে আমার পরিবারের, আর আমার পরিবার মানে আমার। তুই ওই ছেলের জন্য আমাদের পর করছিস? কাউকেই পর করছে না। নিলয়ের সাথে আমার কথা আছে, তাই তো ড্রামা বাদ দিয়ে চুপ করে থাক। তুই অচেনা ওই বাজে ছেলের জন্য তুই আমাকে অপমান করে কথা বলছিস? নিলয় অচেনা বাজে ছেলে না। নিলয় বলতে গেলে আমার ছোট ভাই, আর ওকে কেউ কিছু বললে তাকে আমি ছেড়ে কথা বলবো না। আর কখনো যদি ওকে বাজে কথা বলিস তাহলে আমার থেকে খারাপ অন্য কেউ হবে না। নিলয় চল। হাত ধরে টানতে টানতে রুমে নিয়ে আসলো। ওর সাথে গোসল করে নে আগে। ওকে বাথরুমে নিয়ে গোসল করে প্যান্ট আর টি শার্ট পরে বাইরে আসলাম। কি হয়েছিল? আসলে ভাবি, ওর কোনো দোষ নেই। আমি নিজেই ওর সাথে বাজে ব্যবহার করেছি। কি হয়েছিল আমি সেটা জানতে চেয়েছি। প্রথম থেকে খুলে সব ভাবিকে বুঝিয়ে বললাম। তোদের মাঝে সাহেব আসলো কি করে? জানি না, হুট করে ছাদে চলে আসে। ঠিক আছে, এখন খেতে চল, তারপর ঘুমাস। খেতে আর ভালো লাগছে না, তোমরা খেয়ে নাও। থাপ্পড় দিয়ে গাল লাল করে দেব। আমার সাথে চল। ভাবি পরে খাবো। স্কুটার চালাতে পারিস? বাইক চালাতে পারি, আর লেডিস বাইক পারবো না। তাহলে চল কোথায়? আমার ফেভারিট জায়গায়। এখন? না গাধা, চল তোর ভাইকে কল করে ওকে আসতে বলে দেই। ওকে। বসে না থেকে ভাবির পিছে পিছে আসতে লাগলাম। তবে মাথার মধ্যে জান্নাতের কথাগুলো ঘুরছে। হঠাৎ করে এতটা বদলাতে কিভাবে পারে? একটু বেশি ভয় দেখালাম না তো? নিজেই নিজেকে প্রশ্ন করছি, বাট কোনো উত্তর পাওয়ার রাস্তা খুঁজে পাচ্ছি না। হঠাৎ আঙ্কেলের কথা কানে আসতেই উনার দিকে তাকালাম। কোথায় বের হচ্ছিস? স্বপ্নের রাজ্যে। তাড়াতাড়ি আসিস। ঠিক আছে বাবা। আর মা শোন। হ্যাঁ বাবা বলো। তুই তো জানিস জান্নাত কেমন, তাই বলছি ওর সাথে রেগে না থেকে ইচ্ছে ভেবে ভুলে যা। আমি জানি বাবা। সাবধানে যাস। ভাবির সাথে বাসায় বাইরে এসে স্কুটি স্টার্ট করে বললাম, ভাবি কাল আমি বাসায় চলে যেতে চাইছি। কেন? এখানে কি সমস্যা? কলেজ খুলছে অনেকদিন হলো, এখন তো ক্লাস করতে হবে। তাহলে আমি এক সপ্তাহ ছুটির কি হবে? তুমি থেকে যাও। সেটার দরকার নেই, তুই আর মাত্র 3 দিন থাকবি, তাহলে আমার ছুটিও শেষ হবে, বাসায়ও যাওয়া হবে। ওকে। ভাবির সাথে কথা বলতে বলতে ভাবির স্বপ্নের রাজ্যে আসলাম। যদিও এটার নাম সুইচ গেট, তবে তার কাছে স্বপ্নের রাজ্য কেন সেটা ভাবি বলতে পারবে। দুজন বসে কথা বলার পাশাপাশি বাদাম খাচ্ছি, তখনই পুলিশের গাড়ির শব্দ পেলাম। তোমার পাগল বর ছাড়া অন্য কেউ হবে না? মায়ের খাবি কিন্তু। এত সুন্দর জায়গাতেও তার নাকি পুলিশের ইউনিফর্ম পরে আসতে হবে? দুজনের কথা বলার মাঝে ভাইয়া আসলো। দাঁড়িয়ে রইলি যে? বেঞ্চে গিয়ে বসি। কোনো দরকার নেই, তুই এখানেই বসবি। তুমিও ওর মতো হয়ে যাচ্ছ দিন দিন। কোনো সমস্যা নেই, বসো তুমি। না চাইতেও ভাইয়া ঘাসের উপর বসলো। তুই সামান্য এখানে বসতেই এমন করছিস? আর কিছু কিছু মানুষ নিজের জীবনের মায়া ত্যাগ করে দেশের জন্য কত কি করে। কই, তারা তো এমন করে না। কারা করে এমন? অনেকেই করে, তোকে বললে যেটা বিশ্বাস করবি না। তুমি এইদিকে কোথায় আসছিলে যে এত তাড়াতাড়ি? একটা থানায় কাজ ছিল, সেটা শেষ করে আসলাম। ও। সবাই মিলে কিছু সময় ঘোরাঘুরি করে সূর্যাস্ত দেখে ভাবিকে নিয়ে বাসার দিকে রওনা দিলাম, আর ভাইয়া তার টিম নিয়ে অন্যদিকে। পরের দিন ভাবি, জান্নাত আর আমি মিলে শপিং এ বের হলাম। যদিও সাইফকে আন্টি নিয়ে যেতে বলেছিল, কিন্তু ভাবি তাকে সরাসরি না করে দেয়। সবাই মিলে শপিং করছিলাম, তখন ভাবির ফোনে কল আসাতে একটু দূরে চলে গেল। জান্নাত নিজের মতো সব কেনাকাটা করছে, আর এদিকে আমি চুপচাপ বসে ওর শপিং করা দেখছি। হঠাৎ করে তখন গতকালকের ঘটনা মনে হতে বললাম, সরি। সরি কেন? গতকাল অমন করা আমার ঠিক হয়নি। তো কেন করছিলি? সরি বলছি তো। তুই কি ভেবেছিস তুই এমন এমন ব্যবহার করবি আর সবকিছুর জন্য আমি তোকে ক্ষমা করে দেব? খুব সহজ, তাই না? তাই। তোর সাথে কথা বলার আমার একদম ইচ্ছা নাই। বাট আমার আছে।
আপু যে কোথায় গেল? উঠে একদিকে হাঁটতে শুরু করে দিল। তবে কেন জানি মনে হচ্ছে জান্নাতের রাগ ভাঙাতে হবে, তাই হাত ধরে কাছে টান দিলাম। কোথায় যাচ্ছ? হাত ছাড়। ছাড়ার জন্য তো ধরিনি। লজ্জা করে না একটা মেয়ের হাত ধরতে? বাসায় মা বোন নেই, মেয়ে দেখলেই তাদের হাত ধরতে ইচ্ছে করে, তাই না? আপু, কি করেছে এই ছেলে? আমাকে বিরক্ত করছে। কিরে, মেয়ে দেখলে হিরো হতে ইচ্ছা করে, তাই না? আপনারা আপনাদের কাজ করুন, আমরা দুজন দুজনকে অনেক ভালো করে চিনি। আপু, আপনি ওকে চেনেন? না। কিরে, খুব তো বলেছিলি চিনিস। এখন তোকে তো দেখছি উত্তম মাধ্যম দিতে হবে। পরে তোকে আফসোস করতে হবে, তুই আমাকে ফিরিয়ে দিলি, সেটাও সবার সামনে। এক মুহূর্ত দাঁড়িয়ে না থাকে সোজা বাসায় চলে আসলাম। এরপরেও ওদের বাসায় যাওয়ার কোনো মানেই হয় না। অনেকটা পথ জার্নি করার পরেও কোনো বিশ্রাম না নিয়ে রুমে এসে ড্রেস প্যাক করতে লাগলাম। আবারও হোস্টেলে চলে যাব। বাসায় থেকে শুধু শুধু ঝামেলা করে কোনো লাভ হবে না। ড্রেস প্যাক করার সময় আম্মু রুমে আসলো। এভাবে হুট করে চলে আসলি যে? ভালো লাগছিল না। পরেই তো আসেনি? না। কোথায় যাবি? ড্রেস গুছাচ্ছিস কেন? হোস্টেলে যাব। কেন? পড়াশোনা করার জন্য। আম্মু আমাকে আর কিছু না বলে ভাইয়াকে ডেকে আনলো। কোথাও যেতে হবে না, কলেজ থেকে অনেক আগেই তোর জন্য টিসি নেওয়া হয়েছে। তোকে আনতে বলছে কে? তোর সাথে আমার কিছু কথা আছে, আলাদা। বল। আলাদা ভাবে। কোথায় যেতে হবে? ছাদে চল। এখানে বললে কি সমস্যা? সমস্যা আমার না, সমস্যা তোর হবে। মেজাজটাই খারাপ করে দিস। তুই চল। ভাইয়ার সাথে ছাদে আসার পর ভাইয়া চুপ করে আছে, মাথা নিচু করে কিছু একটা ভাবছে, যেটা তার চেহারা দেখে ঠিকই বোঝা যাচ্ছিল। কি হলো বল? তুই ওখানে যাওয়ার পর কি কি করতি? পড়াশোনা করতাম। আর কি করতি? আর থামলি কেন বল? জান্নাতের সাথে প্রেম করতাম। আমি মজা করছি না, সত্যি বলছি। আমাদের থেকে লুকাইলি? হ্যাঁ, আমাকে তুই সহ্য করতে পারিস না, কিন্তু আব্বু আম্মু ওনাদের তো একবারও বলতে পারতি। আরে কি বলবো? তুই জানিস না? না। মুখে এক চিলতে হাসি দিয়ে পকেটে হাত দিল। ভেবেছিস আমি কিছুই জানি না, তাই না? কি? কি এটা? তুই কোথায় পেলি? বাংলাদেশ সেনাবাহিনী ক্যাপ্টেন নিলয়। তো তুই এটা কিভাবে পেলি? এত বড় সত্যি কেন আমাদের থেকে লুকাইলি? এটা ভুল আইডি, সেফটির জন্য ফেক আইডি বানিয়েছিলাম। মিথ্যা বলে আর কি হবে? চুপ করে আছি। ইতিমধ্যে কয়েকটা মিশনে কাজ করেছিস, তবে সব থেকে ডেঞ্জারাস ছিল আন্ডারডগকে কিল করে দেশ থেকে মাদকাসক্তি সহ আরো বিভিন্ন দেশদ্রোহী কাজ থেকে রক্ষা করেছিস। তবুও বলবি তুই ফেক আইডি বানিয়ে ঘুরে বেড়াচ্ছিস? আমি পুলিশ, জানি কোনটা ফেক আর কোনটা আসল। আর্মি আইডি কখনো ফেক তৈরি হয় না। ভাইয়ার কথাগুলো খুব শান্তভাবে শুনছিলাম, তবে কেন জানি মনে হচ্ছে ভাইয়াকে সব বলা উচিত। হ্যাঁ, আমি আর্মি, তবে শুধু আর্মি না, আমার নামের আর্মির সাথে বড় একটা উপাধি লাগানো আছে, যেটা কিছুদিন পর উঠে যাবে। সিক্রেট আর্মি। আমাকে শুধু আর্মি ডিপার্টমেন্টের কর্নেল স্যার এবং কিছু সৈন্য ছাড়া তেমন কেউ চেনে না। মূলত স্যার নিজেই আমাকে সিক্রেট মিশনের জন্য তৈরি করেছেন। অবশ্য মেজর স্যার বাসায় জানিয়ে দিতে বলেছিল, কিন্তু কর্নেল স্যার আমাকে বারণ করে। আমিও বাসায় জানাতে চাইনি, যদি কথাটা ছড়িয়ে পড়ে। আমাকে জড়িয়ে ধরে ভাইয়া বলে উঠল, আমার এখনো বিশ্বাস হচ্ছে না, রাগী বদমেজাজি ভাই আর্মি ক্যাপ্টেন। সাব্বাস ভাই। আউচ! কি হলো? পেছনে ব্যথা। কোথায় দেখি তো? না, ঠিক আছে। দেখা বলছি। দেখালে তুই সবাইকে বলে দিবি। কাউকে বলবো না। কিন্তু এটা ঠিক না। দেখা বলছি। কোনো উপায় না পেয়ে পরে থাকা টি শার্ট খুলে ফেলতেই ভাইয়া পেছনে দেখতে লাগলো। তোর পিছনে বুলেটের দাগ কেন? আমি আর্মি, মিশনে গিয়ে বুলেট খাওয়াটাই তো স্বাভাবিক, তাই না? যদি কিছু হয়ে যেত? দেশের জন্য লড়াই করি, আমাদের প্রাণের বিনিময়ে তো আমাদের মাকে রক্ষা করি ভাই। কর্নেল শাহিনের থেকে তোর সব খবর নিলাম। তুই স্যারের খোঁজ পেলি কি করে? আর স্যার তো বলার কথা না। শাহিনের আমি এক ব্যাচের ছিলাম। ও, এটা পরে নে। ভাইয়ার থেকে টি শার্ট নিয়ে পরে নিলাম। এখন চল। শোন। হ্যাঁ বল। এটা কাউকে বলবি না। তুই দেশকে রক্ষা করিস, আর
আমি এটা কাউকে বলতে পারবো না। না পারবি না, আমি সিক্রেট মিশনে আছি, আর মাত্র একটা। এটা শেষ হলেই সবাইকে জানিয়ে দেব। তার আগে তুই কাউকে কিছু বলতে পারবি না। শিকারকে আবু সাইদ। নিমিষেই ভাইয়ার চেহারাটা মলিন হয়ে গেল। ওর চোখ দেখে বোঝা যাচ্ছে আমাকে বারণ করছে, কিন্তু আমার তো এটা কাজ না, দেশকে রক্ষা করা। এই মিশন কতটা ভয়ঙ্কর জানিস তুই? জানি। গত 10 বছর ধরে সাইদকে কেউ ধরতে পারেননি। ওকে শিকার করতে গিয়ে অনেকে শহীদ হয়েছে। জানিস এটা কখনো সম্ভব না, তবুও কেন? আমাদের কাছে কোনো কিছুই অসম্ভব না। দেশকে রক্ষা করার জন্য আমরা যে কোনো অসম্ভব কাজকে সম্ভব করতে প্রস্তুত। ভাইয়া আমার হাত ধরে দোলনার উপর বসালো। মিশন কবে? 1 মাস পরে। ডকুমেন্ট আছে হাতে নাকি এখনো কিছুই জানা হয়নি? কর্নেল শাইন স্যার কিছুটা বলছে, বাট মেজর জেনারেল স্যার কিছু ডকুমেন্ট দিয়েছে, যেটা তোকে বলা যাবে না। শুধু তুই না, অন্য যে কেউ হলেও আমি এটা বলতে পারবো না। জানি আমি। তাহলে 1 মাস থেকে যা। ভেবেছিলাম আজকে চলে যাব, বাট তুই যেহেতু জেনেই গেছিস তাহলে থেকে যাব। বাট কাউকে কিছু বললে বুঝবি আমার সব শেষ। ভাইয়ের সাথে আরো কিছু সময় কথা বলে দুজনে নিচে আসলাম। ভাইয়া নিজের রুমে যেতেই আমি আব্বু আম্মুর কাছে আসলাম। কি কথা চলছিল? বোঝাচ্ছিল আমি যেন আর হোস্টেলে না যাই। কি ডিসিশন আসলো? পাগলটা সরি বলছে, না থেকে কি করব বলো? তোরা ঝগড়া বাদ দিয়ে দে, তোদের মারামারি ঝগড়া দেখতে একদম ভালো লাগে না। আব্বু। কি? আর করব না তো। সত্যি? হ্যাঁ সত্যি। সবাই মিলে কথা বলছি, তখনই ভাইয়া উপর থেকে ফোনে কথা বলতে বলতে নিচে আসলো। এই বাসায় কি কোনো সমস্যা হয়েছিল? কই না তো। অরিতা বলছে কেন চলে আসছিস? তোকে বললাম না হোস্টেলে চলে যাব, সেই কারণে। ঠিক আছে। ভাইয়া ফোনে কথা বলতে বলতে একপাশে গেল। 2 দিন এইভাবেই কেটে গেল। আব্বু আম্মুর সাথে বসে কথা বলার পাশাপাশি ম্যাপ দেখছিলাম, তবে এটা আব্বু আম্মু কিছুই বুঝতে পারবে না। হঠাৎ করে ধপাস করে ব্যাগ ফেলার শব্দ পেতেই সামনে তাকালাম। দেখি ভাবি রাগী চেহারা নিয়ে তাকিয়ে দেখছে আমাকে। হাই ভাবি জান। আম্মা, তুমি বলে দাও আমি কারো ভাবি হই না, আমাকে যেন এই বাসায় কেউ ভাবি না বলে। আম্মু তুমিও বলে দাও, তাহাকে আমি ভাইয়ের বউ বলেই ডাকবো। চুপ গাদা। তোমরা কেউ আমাকে ভালোবাসো না, ও তোমাদের সামনে আমাকে রাগাচ্ছে আর তোমরা দুজন চুপ করে আছো। তুই এখানে বস। দাঁড়িয়ে না থেকে আমার আর আম্মুর মাঝখানে বসলো। তুই এখানে বস। আসতে কোনো সমস্যা হয়নি তো? না আব্বু, তোমার ছেলে গাড়ি পাঠিয়েছিল। দেখি হাত সরাও। সোফার উপর শুয়ে মাথাটা ভাবির কোলে রেখে ম্যাপ দেখতে শুরু করলাম। ও বলাই হয়নি কিসের ম্যাপ দেখছি। আর্মি একটা ওয়েব পেজ আছে যেটা শুধুমাত্র সিক্রেট মিশনের জন্য। আবু সাইদের ডাটা হ্যাক করা পসিবল না, বাট ওর ম্যাপ দেখা কিছুটা দেখা সম্ভব। তাই ভাইয়ার অন্য একটা ফোন দিয়ে সেই ম্যাপ দেখছি। অন্য সব মিশনের থেকে এটা আমার লাইফের সব থেকে বড় মিশন হতে চলেছে। কি দেখছিস ফোনে? তেমন কিছু না। তুই তোর বোনকে সাথে করে নিয়ে আসলেও পারতি। কোনো দরকার নেই। কেন? ভাবি তুমিই বলো। আব্বু ওর পড়াশোনার জন্য আসতে পারবে না, তবে চাইলে কিছুদিন পরে ওকে আসতে বলবো। না বলাই ভালো। তুই চুপ কর। তুই বরং কিছুদিন গেলে ওকে আসতে বলিস। কত সুন্দর মেয়েটা। শুরু হয়ে গেল জান্নাতের নামে সুনাম করা। একদম রাগ হচ্ছিল। পেট নিয়ে একটা মেয়েকে কি সব সুনাম করছে। মন চাইছে এখনই কান্না করি। ওনাদের কথা থামানোর জন্য মিউজিকে এসে তাহসানের মোমেন্ট দিয়াল গান বাজিয়ে দিলাম। কত সুন্দর গান। তুই বন্ধ করবি? নেহি। তুই ভালো হবি না। তুই সর আমার থেকে। তুমি উঠে যাও, আমি আম্মুর কোলে মাথা রাখবো। মায়ের খাবি কিন্তু। এভাবে আরো কিছুদিন চলে গেল। ক্লাস করার পাশাপাশি মিশনের প্রতিও কিছুটা মনোযোগী হয়েছি। সব সময় মিশন নিয়ে চিন্তা না করাই বেটার। বরং মিশনের আগে সবকিছুর মায়া ত্যাগ করতে হয়। কখন কি হয়ে যায় সেটা কেউ বলতে পারে না। মিশনের পর যখন
জেনারেল আমাকে ক্যাপ পরিয়ে সংবর্ধনা জানাবে, তখন সেই সময়টা আমার জন্য কতটা হ্যাপি হবে সেটা ভাবতে ভাবতেই দীর্ঘশ্বাস ফেললাম। কলেজে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছি, তখন ভাইয়া রুমে আসলো। কিছু বলবি? আর মাত্র কয়েকটা দিন। 5 দিন মাত্র। আর কয়েকটা দিন থেকে গেলেও পারতি। মিশনে নামতে হবে। চল, তোকে কলেজে নামিয়ে দিয়ে আমি আমার কাজে চলে যাব। তোর দপ্তরে যেতে তো দেরি হয়ে যাবে। যে ভাই দেশকে রক্ষার জন্য জীবন বাজি রাখতে পারে, তার সাথে সময় কাটানোর জন্য কিছু সময় লেট হলেও ভালো লাগবে, বুঝলি? বুঝলাম। চল এখন। ভাইয়ার সাথে দুজন গাড়িতে উঠে কলেজে আসলাম। গাড়ি থেকে নেমে ভাইয়াকে বিদায় দিয়ে সামনের দিকে যেতেই দেখলাম সবাই আর চোখে তাকিয়ে আছে। শালার বুঝলাম না হঠাৎ করে এত নোটিশ করার কি আছে। বন্ধুদের কাছে এসেও দেখলাম সবাই হা করে তাকিয়ে আছে। ওই কি হয়েছে? নীল ভাইয়া তোকে নামিয়ে দিয়ে গেল, কেমনে বিশ্বাস হচ্ছে না? কেন জাদু করিস নাই তো? হোক শালা। কথা বলতে বলতে চোখ গেল সাইফের দিকে। শালা থ্যাঙ্কস, তুই না থাকলে কখনো সম্ভব হতো না। খারাপ লাগছে রে তোকে সবার সামনে ওভাবে বলে। আর কি করব, তুই নিজেই প্ল্যান করেছিস, আমি শুধু সেটাই বলেছি। কিসের প্ল্যান? জান্নাত যেন আমাকে ভুলে যায় সেটার। কেনে? কারণ নীলা জানাতে যোগ্য ছিল না। রাইট। তো রাইটের গোষ্ঠী, তোর জন্য আপার কাছে আমি খারাপ হয়ে গেছি। সমস্যা নাই, আমি একদিন ঠিকই ভাবিকে বলবো। মনে রাখিস। আচ্ছা শালা, না মানে ভাইয়ের শালা। সবাই মিলে আড্ডা দেওয়ার পর যে যার মতো ক্লাসে চলে গেল। সবগুলো করে বন্ধুদের সাথে কিছু সময়ের জন্য ঘোরাঘুরি করে বাসার দিকে রওনা দিলাম। হয়তো কয়েকদিন পর থেকে আর আড্ডা দিতে পারবো না, কিন্তু সবার সাথে কাটানো কিছু স্মৃতি সাথে করে নিয়ে যেতে ইচ্ছে করছে। শাহিন স্যার বলেছেন এটা অনেক বড় কিছু আমার জন্য, তাই বলে ভয় পাওয়ার কিছু নাই। অনেকে ফেল হয়েছে মিশনে, শহীদ হয়েছে অসংখ্য সৈন্য। আমার তো একটাই ইচ্ছা, সবকিছুর প্রতিশোধ নেব। সাইদকে ধরে উন্মোচন করব তার জঙ্গি বাহিনীর সব তথ্য। এসব ভাবতে ভাবতেই বাসায় চলে আসলাম। বাসার কলিং বেল দিতেই ভাবি দরজা খুলে দিল। আরে ভাবি যান, আজ হাসপাতালে যাননি কেন? জান্নাতকে এগিয়ে আনতে গিয়েছিলাম, সেই জন্য। ওকে আনার কি কোনো দরকার ছিল? ছিল তো, আর আম্মা বলেছে না শুনে কি থাকা যায় বল? থাক, তোমাকে ঢং করতে হবে না, ভিতরে যেতে দাও আগে। আয়। ভাবির সাথে ভিতরে এসে রুমে চলে গেলাম। বন্ধুদের সাথে খেয়ে আসার ফলে ফ্রেশ হয়ে ঘুমিয়ে গেলাম। বিকেলবেলা ছাদে বসে একা একা ম্যাপ দেখছি, তখন ভাবি আর জান্নাত আসলো। কি করিস? গেম খেলি। কি গেম আপু? ভাবি উনিকে। ফাইজলামো করিস? আরে না, সত্যি চিনি না। তোর চিনতেও হবে না। উদয় একটা অচেনা মেয়েকে বাসায় টেনে আনছে। নীলয়, মায়ের খাবি তুই। ইচ্ছা নাই। তুই বরং নিচে গিয়ে কাজ কর, আমি একাই ঠিক আছি। নীলয় প্লিজ ওকে এমন কিছু বলিস না। আচ্ছা ভাবি। ভাবি চলে যাওয়ার পর জান্নাত আস্তে আস্তে দোলনার উপর বসলো। দেখে মনে হচ্ছে অনেক ক্লান্ত। আমার একটা কথা শুনবে প্লিজ? কি? জানি তোমার মনে আমার জন্য কোনো ভালোবাসা নেই, কিন্তু নীলয় আমি তোমাকে সত্যিই ভালোবাসি। হ্যাঁ, মাঝে মধ্যে তোমার সাথে খারাপ আচরণ করি, কিন্তু তারপর নিজেই নিজেকে শাস্তি দিই। সব তোমার জন্যই হয়। তুমি সবসময় উল্টাপাল্টা কথা বলো। সাইফের সাথে আমার কিচ্ছু নাই, আমরা শুধু ভাই বোন মাত্র, আর তুমি আমাদের অন্য কিছু ভাবো। তুমি জানো তো আমি কেমন মেয়ে। কলেজে থাকার সময় কত সিনিয়র ভাইয়েরা আমার সাথে কথা বলার জন্য এসেছে, আমি তাদেরকে কি বলেছি সেগুলো কি ভুলে গেছো? কি ভুলে গেছি। চাই না অতীতকে মনে রেখে কষ্ট পেতে। তুমি প্লিজ আর একটা মাত্র সুযোগ দাও প্লিজ। জান্নাতের এমন কথা একদম ভালো লাগছিল না। ঝাড়ি মেরে চলে আসতে যাব, তখনই দেখলাম জান্নাত নিজের হাত ধরে কান্না করছে। হাতের জামার রং পরক্ষণে লাল রং ধারণ করলো। কেন এমন হলো জানি না। নিচে এসে সোফার উপর বসতেই ভাবি বলল, নীলয় জান্নাত কোথায়? ছাদে আছে। ভাবি আর কোনো কথা না বলে দৌড়ে ছাদে চলে গেল। বুঝলাম না হঠাৎ করে এমন করার কারণ কি। চুপচাপ সোফার উপর বসে আছি, তখন দেখলাম ভাবি আর নিলয়
ছাদে থেকে এসে ভাবি রুমে গেল। কিছু তো একটা হয়েছে, না হলে এমন ভাবি কখনো করবে না। আর বসে দেখে লাভ হবে না। টুকটুক করে ভাবি রুমে গেলাম। কি করো? জান্নাতের হাতে ব্যান্ডেজ করা দেখে কিছুটা ভয় পেয়ে গেলাম। তখন দেখলাম লাল রং, আর এখন ভাবির হাতে ব্যান্ডেজ করে দিচ্ছে। দ্রুত জান্নাতের কাছে গিয়ে হাত ধরলাম। কি হয়েছে হাতে? গতকাল বাসায় হাত কেটেছিল, এখন হয়তো আঘাত পেয়েছে, তাই আবার রক্ত বের হচ্ছে। হাত কেন কাটবে? তুই জান